এই 10 নাম্বারের এক্সপিরিয়েন্স নাম্বার কোনো গ্রেজ নাম্বার নয় যে শুধু 2016 আনটেন্টেড টিচারদের গ্রেজ দিচ্ছে সরকার, এরকম কোনো ব্যাপার নেই। এগুলো ভুলভাবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিছু লয়ার এসে ভুল বোঝাচ্ছে। আইনজীবী কী করে, চেম্বারে থাকে, তার কাছে ক্লায়েন্ট যায়, ইউটিউবে এসে ভুল বকে বা ওই স্টুডিওতে এসে মার্কেটিং করা কারা করে বলুন তো? দেখবেন যে পণ্যটার বিক্রি বাটা কম আছে সেই পণ্যটাকে বেশি অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন হয়। হাইকোর্টে প্রচুর স্বনামধন্য আইনজীবী আছে যাদেরকে কখনো মুখ আপনি দেখাতে পারবেন। প্রতীকধর কোনো দিন এসে কোনো জায়গায় মুখ দেখিয়েছে আমি দেখাতে পারবেন? অনিন্দ্য মিত্রে এসে মুখ দেখাতে এসছে, দেখাতে পারবেন না, তাহলে তাদের প্রয়োজন হয় না। হবে না, দেখছি না কবে রামমোহন নারী মুক্তির কথা বলে লড়াই করেছিলেন, আজকেও তো কিছু মানুষ আছেন যারা ক্ষুব্ধ, তারা ক্ষমতায় আছেন, তাদের ক্ষোভ প্রকাশ করছেন। সুতরাং আমাদের বিরুদ্ধে কেউ ক্ষুব্ধ হবে না এটা ভাবার তো লিস্টে কিন্তু নাম আসেনি, আসবে না তো। 10 নাম্বারের অতিরিক্ত 10 নাম্বার, অতিরিক্ত বলে কিছু নয়, 10 নাম্বার। এই 10 নাম্বারের এক্সপিরিয়েন্স নাম্বার কোনো গ্রেজ নাম্বার নয় যে শুধু 2016 আনটেন্টেড টিচারদের গ্রেজ দিচ্ছে সরকার, এরকম কোনো ব্যাপার নেই। এগুলো ভুলভাবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিছু লয়ার এসে ভুল বোঝাচ্ছে। আইনজীবী কী করে, চেম্বারে থাকে, তার কাছে ক্লায়েন্ট যায়, ইউটিউবে এসে ভুল বকে বা ওই স্টুডিওতে এসে মার্কেটিং কারা করে বলুন তো? দেখবেন যে পণ্যটার বিক্রি বাটা কম আছে সেই পণ্যটাকে বেশি অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন হয়। হাইকোর্টে প্রচুর স্বনামধন্য আইনজীবী আছে যাদেরকে কখনো মুখ আপনি দেখাতে পারবেন? প্রতীকধর কোনো দিন এসে কোনো জায়গায় মুখ দেখিয়েছে আমি দেখাতে পারবেন? অনিন্দ্য মিত্রে এসে মুখ দেখাতে এসছে, দেখাতে পারবেন না, তাহলে তাদের প্রয়োজন হয় না। যাদের প্রয়োজন হয় না তাহলে তাদের কিছু জন এসে এরকম মিডিয়ায় মুখ দেখিয়ে তারা একটা ভুলভাল কথাবার্তা বলে এবং মিসগাইড ভুলভাল কথা, আপনাদেরকে যে তথ্যগুলো দেয় একদিন সামনাসামনি বসান না, আমাদের নিয়ে বলছে যে টেন্টেড, সবাই টেন্টেডদের আরে ভাই টেন্টে তো বসতেই পারবে না এই পরীক্ষায়, টেন্টেডদের সুযোগ কী করে দেবে? তারা তো ক্ষুব্ধ হবে না। এই সমাজে সঠিক বিষয় নিয়ে সঠিক কাজ যারা করবেন তাদের পক্ষে তো সবাই থাকবে না, তাদের ক্ষুব্ধ হবে না। দেখছি না কবে রামমোহন নারী মুক্তির কথা বলে লড়াই করেছিলেন, আজকেও তো কিছু মানুষ আছেন যারা ক্ষুব্ধ, তারা ক্ষমতায় আছেন, তাদের ক্ষোভ প্রকাশ করছেন। সুতরাং আমাদের বিরুদ্ধে কেউ ক্ষুব্ধ হবে না এটা ভাবার তো লিস্টে কিন্তু নাম আসেনি, আসবে না তো। যখন আমি আওয়াজ তুলেছিলাম যে 2016 নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে, 2016 যারা ছিল তাদেরই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দাও, তখনও তারা আমার বিরোধিতা করেছিলেন। আজকে হারে টের পাচ্ছেন কোনটা ঠিক ছিল। তখনও তারা ভেবেছেন দিদির আঁচল ধরে আঁচলের বাতাসে আমরা সব উতরে যাব, কিন্তু সেটা হয় না। কিন্তু হাস্যকর, হাইকোর্টের একজন বর্ষিয়ার আইনজীবী তিনি কোথায় একটা সংবিধানের পাতা খুলে দেখাবেন, তিনি কোথা থেকে একটা ফেসবুক পোস্ট, ভিত্তিহীন ফেসবুক পোস্ট সেটাকে খুলে দেখাচ্ছেন, দেখুন এরা কোর্ট চত্বরে আসতে চেয়েছে। আরে কোর্ট তো কারো বাবার নয়, কোর্টে তো সবাই আসতে পারে। আমি পিটিশনার নয়, আমার ক্লায়েন্ট, আমার কেস আছে কোর্টে, কী জাজমেন্ট আমি আসতেই পারি, যে কেউ আসতে পারি, কে মানা করেছে? আমি তো আসি, কোর্টে আসি। তো উনি সেটাকেও জাজকে দেখিয়ে কনভিন্স করা, মায়া দয়া নেওয়ার চেষ্টা করছিলেন। হ্যাঁ, দুদিন পরে আমি তো বলছি, সবাইকেই বলছি, দুদিন পরে আবার হয়তো গণশক্তির কোনো একটা পাতাকে তুলে ধরবে, বল দেখুন এটা এভিডেন্স, এরম না করে দেয়। এরকম একটা বর্ষিয়ান আইনজীবী, তাদের কত দেউলিয়াপনা আছে যে সেখানে একটা ফেসবুকের পোস্টকেও ইস্যু করতে হচ্ছে। দুটো জিনিস হতে পারে, আইদার তিনি আমাদেরকে ভয় করেন, মেপে চলেন, অথবা আমাদেরকে সেলিব্রিটি ভাবেন, অথবা আমাদেরকে উনি অনুসরণ করেন। উনি যে অপরাধী সে উনি স্বীকার করলেন, আমি তো কোনো নাম করিনি। এবং ফেসবুক পোস্টটাতে আমাকে একজন চাকুরি প্রার্থী তাদের আইনজীবী দিলেন, তার কারণ ওই বিচারালয়ে গণ্ডগোল করার প্রচেষ্টা ছিল। হঠাৎ বিচারালয়ের ভেতরে দেখবেন হই হই করে হাততালি দিয়ে উঠল, তখনই তো আমাকে একজন দিলেন, দেখুন স্যার এটা হচ্ছে পরিকল্পনা। তা ওরা পরিকল্পনা করবেন, সেই পরিকল্পনার কথা বিচারপতিকে, বিচারালয়কে জনসমক্ষে আনা যাবে না? এই সত্যটা জনসমক্ষে না আনলেই আমি অপরাধ করতাম। সত্যের জন্য অনেক কঠোর পদক্ষেপ দিতে হয়। একজন সিনিয়র আইনজীবীর আজকের এই অবস্থা যে একটা, উনি কতটুকু জানেন সিনিয়র আইনজীবী বলতে কি বোঝায়, কাকে বলে? আমি সিনিয়র গাউন, গর্বের কথা হয়ে যাবে, আমি সিনিয়র গাউন পেয়েছিলাম বোধহয় ওর জন্মের আগে, সেটা বোঝা উচিত। এবং সবথেকে বড় ব্যাপার, আমাদের উপর একটা রাগ আছে এদের। রাগটা কি যে সরকারের কোনো, এই যে আমাদের সঙ্গে যা ঘটলো, যে একটা
নিয়োগ দুর্নীতির কারণে আমাদের সঙ্গে তো একটা ঘটনা ঘটেছে, কিন্তু ঘটেছে ওটা একটা স্তর। তারপরের স্তর কী হলো? তারপরের স্তর জুডিশিয়ারির কাছে সব প্রমাণ তথ্য থাকার পরেও মানে আমরা জাজমেন্ট পেলাম, জাস্টিস পেলাম না। উত্তরপ্রদেশের শিক্ষকরা কেন পেল? পাঞ্জাবের শিক্ষকরা কেন পেল? তাহলে আমরা কেন পেলাম না? সেম ম্যাটার। নিটের মামলাটা কি করে সলভ হলো? তার মানে সলভ হবে কি হবে না সেটা আইন অনুযায়ী বিচার করা দরকার, কিন্তু আইন অনুযায়ী আমরা বিচার পাইনি। আর এইটাকে নিয়ে একটা ইস্যু করে, বিগ ইস্যু করে, একটা কিছু লোক চেয়েছিল একটা ফায়দা লুটতে, সেটাও পারছে না আমাদেরকে দিয়ে। এখন ব্যাপার হচ্ছে আমরা সরকারের বিরুদ্ধে কেমন আন্দোলন করব, এবং সেই আন্দোলনে ওদের লাভ হবে কি না তার উপরে ঠিক করবে আমি চটিচাটা না আমি বিপ্লবী, এটা নির্ভর করবে। দেখবেন আমরা এই যে আপনার এখানে সাক্ষাৎকার দিচ্ছি, আপনি দেখবেন কমেন্ট বক্সে প্রচুর লোক লিখে যাবে চটিচাটা। এগুলো কারা? এগুলো বেসিক্যালি একটি বিশেষ দু একটা রাজনৈতিক দলের লোক, যারা অলরেডি এটা মনে করে যে আমাদের আন্দোলনটা দিয়ে পশ্চিমবাংলায় বিশাল কিছু হতে পারতো, সেটা হয়নি। আমি তো আর রাজনীতির লোক না, আমরা কেউ তো রাজনীতি করতে এখানে নামিনি যে ভাই আমি একটু বিরোধী দলকে সুবিধা করে দিই, একটু শাসক দলকে সুবিধা করে দিই, এটা তো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের চাকরি গিয়েছে, চাকরি ফেরানোর লড়াই আমরা নেমেছি, চাকরিটা আমাদের উদ্দেশ্য, পার্লামেন্টটা বিধানসভাটা আমাদের উদ্দেশ্য নয়। তাহলে আমার আন্দোলন আমার বেনিফিটের জন্য, আমার চাকরির জন্য, আমার আন্দোলনটা আমি কোনো বিরোধী দলকে বা কোনো শাসক দলকে বেনিফিট পাওয়ানোর জন্য করছি না। তাই যদি তাদের এই আন্দোলনটা পছন্দ হচ্ছে না, আমাদের আন্দোলনটা, কিন্তু মারও আমরা খাচ্ছি, কেসও আমরা খাচ্ছি, আপনারা দেখেছেন বহুবার এখনও থানায় হাজিরা দিতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, তো সেই রকম পরিণতি আমাদের। একেবারে একটা শেষ বিষয় আসবো, কার্যত যে সমস্ত এই শাসক দলের নেতা নেত্রী যাদের দুর্নীতির কারণে আপনাদের চাকরি চলে গেছিল, তাদের একের পর এক জেল মুক্তি হয়ে গেছে, এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনিও একেবারে নিজের বাড়িতে ফিরে গেলেন, জয়ধ্বনি স্লোগান দিয়ে তাকে ঘরে ফেরানো হলো, এবং আপনারা এখনো পর্যন্ত চাকরি ফেরানোর লড়াই করে যাচ্ছেন, কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট। দেখুন, পার্থবাবুর যে জামিন হলো সেখানে বলা হয়েছে যে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তাহলে এটা ধরে নেব কি যে দুর্নীতি হয়নি? দুটো জিনিস ধরা যায়। তাহলে আমি আরও একটা বলছি, আইদার প্রমাণের অভাবে একজন ছাড়া পাচ্ছেন, আর পর্যাপ্ত প্রমাণ থাকার পরেও আমাদের চাকরি যাচ্ছে। আমরা পর্যাপ্ত প্রমাণ আছে আমাদের বিরুদ্ধে, আমরা কোনো অসঙ্গতিপূর্ণ নিয়োগের অংশীদার নই, এবং সুপ্রিম কোর্ট সেটা জাস্টিফাই করেছে। তারপরেও আমাদের চাকরি গেল, আর যারা অপরাধী তারা ছাড় পাচ্ছে। তাহলে দুটো জিনিস ধরতে হয়, আইদার দুর্নীতিটাই হয়নি, আর তা না হলে শুধুমাত্র দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবসময় যে কোনো শাসক গোষ্ঠীকে রক্ষা করে। হ্যাঁ, এবং আমরা দেখতে পাচ্ছি একদম পার্লামেন্টে দেখুন, সমস্ত যত নেতৃত্ব লোকজন আছে, কাউকে বলছে তরিপার, কেউ বলছে ধর্ষক, তারপরেও তারা আমাদের দেশের নেতা, তারপরেও তারা আমাদের মন্ত্রী, তারপরেও তারা আমাদের জনপ্রতিনিধি।